সাবেক অন্তর্বর্তী সরকারের সময় দেশের ব্যাংকগুলোয় ব্যক্তিশ্রেণীর কোটি টাকার বেশি বা মাল্টি মিলিয়নিয়ার হিসাবের সংখ্যা বা অ্যাকাউন্ট অস্বাভাবিক হারে বেড়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এ সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকগুলোয় কোটি টাকার বেশি আমানত জমা থাকা ব্যক্তিগত হিসাব সংখ্যা ছিল ৩৩,০০০-এর ঘরে, কিন্তু মাত্র ১.৫ বছর পর এমন অ্যাকাউন্টের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়ে যায়। বিস্তারিত থাকছে আজকের লিড নিউজে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা ব্যাংকিং সেক্টর আপডেট শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশের ব্যাংকগুলোতে ১ কোটি বা তার বেশি পরিমাণ টাকা জমা থাকা ব্যক্তি শ্রেণীর হিসাব সংখ্যা ছিল ৩৩,৬২৯, কিন্তু মাত্র ১.৫ বছর পর চলতি বছরের মার্চে এসে এ ধরনের হিসাব সংখ্যা ৪০,৬৪৫-এ উন্নীত হয়। আর্থিক খাত সংশ্লিষ্টরা বলছেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা ১.৫ দশকের শাসনামলে গড়ে ওঠা অলিগার্ক, লুটেরা ও রাজনৈতিক দুর্বৃত্তরা দেশ থেকে পালিয়ে যায়। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসনামলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ছিল চোখে পড়ার মতো স্থবিরতা। নাম অপ্রকাশিত রাখার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের হাট, মাঠ, রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছুর নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির কর্তৃত্ব নতুন এক শ্রেণীর হাতে চলে যায়। রাজনীতি থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থাতেও নতুন নিয়ন্ত্রক তৈরি হয়। সেই সময় ব্যাংকগুলোয় এত পরিমাণ নতুন কোটি টাকার হিসাব তৈরি হওয়ার পেছনে এসবের প্রভাব থাকতে পারে। গত বছরের সেপ্টেম্বরেও পুলিশের এক প্রতিবেদনেও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার উপরোক্ত মূল্যায়নের সমর্থন মেলে। ২০২৫ সালের সেপ্টেম্বরে পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজির ঘটনায় গ্রেফতারকৃতদের ৫৭% ছিল একেবারে নতুন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো রেকর্ড ছিল না, অর্থাৎ সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনকারী অনেক নতুন চেহারা উঠে এসেছিল। সাবেক অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। ওই সময় কোটি টাকার বেশি আমানতের ব্যাংক হিসাব এত বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে বণিক বার্তাকে তিনি বলেন, কোটি টাকার হিসাব বেড়ে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। প্রথমত, আমরা দায়িত্ব গ্রহণের পর দেশের ব্যাংক খাতের প্রকৃত চিত্র সামনে আসতে থাকে। সুশাসনের ঘাটতি থাকায় অনেকগুলো ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়। এই ব্যাংকগুলো থেকে মানুষ গণহারে টাকা তুলে নিয়েছিল। সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে মানুষ ঘরে থাকা নগদ টাকা ব্যাংকে জমা করেছেন, এমন ধারণাকে অবশ্য তথ্য সমর্থন করে না। প্রতি ত্রৈমাসিকে ব্যাংকিং সেক্টর আপডেট নামে প্রতিবেদন প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। এ প্রতিবেদনে দেশের সবকটি ব্যাংকের তথ্যের ভিত্তিতে হিসাব সংখ্যা, আমানত ও ঋণের বিভিন্ন শ্রেণী ও ধরন ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরা হয়। চলতি বছরের মার্চ সংখ্যা গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এতে দেখা যায় ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশের ব্যাংকগুলোতে ব্যক্তি শ্রেণীর ৩৩,৬২৯টি হিসাবে ১ কোটি বা তার বেশি টাকা জমা ছিল। কোটি টাকার ব্যাংক হিসাবগুলোতে জমাকৃত আমানতের স্থিতি ছিল ৮৭,২০০ কোটি টাকা। ১.৫ বছর পর চলতি বছরের মার্চে এসে ব্যাংকে ব্যক্তি শ্রেণীর ৪০,৬৪৫টি কোটি টাকার বেশি বা মাল্টি মিলিয়নিয়ার ব্যাংক হিসাবে আমানত স্থিতি বেড়ে দাঁড়ায় ৯১,৪০০ কোটি টাকায়। একাধিক ব্যাংকের শীর্ষ নির্বাহী বণিক বার্তাকে জানান, দেশের ধনিক শ্রেণীর গ্রাহকরা এক ব্যাংক হিসাবে কখনো কোটি টাকার আমানত জমা রাখেন না। কোটিপতিরা ৫ থেকে ১০ লাখ টাকা করে বিভিন্ন ব্যাংকে বহু মেয়াদী আমানত হিসেবে অর্থ জমা করেন। আর আমানত হিসাবে টাকা ব্যাংকে না রেখে তারা জমি বা বাড়ি ক্রয়ের পাশাপাশি অন্যান্য খাতে বিনিয়োগ করেন। আবার ধনিক শ্রেণীর একটি অংশ উপার্জিত অর্থ বিদেশে পাচার করে দেন। পাচারকৃত অর্থে বিলাসী জীবনযাপনের পাশাপাশি বিদেশে গাড়ি বাড়ি কেনেন। অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স সহ হয়রানির ভয়েও অতি ধনীরা ব্যাংক এড়িয়ে চলেন। এ পরিস্থিতিতে কোনো নির্দিষ্ট সময়ে দেশে কোটি টাকার ব্যাংক হিসেব বাড়ার অর্থ হচ্ছে এই কোটিপতিদের বড় অংশই নতুন অর্থের মালিক। তারা হঠাৎ অল্প সময়ে এই অর্থ হস্তগত করেছেন এবং সেটাই দ্রুত ব্যাংকে জমা রেখেছেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের ১৬টি বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। আরও অন্তত ১ ডজন ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদে পরিবর্তন আসে। চেয়ারম্যান ও এমডি পদে পরিবর্তন আসে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতেই। এ সময় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হারও ইতিহাসের সর্বনিম্ন অর্থাৎ ৫% নিচে নেমে আসে। ব্যবসায়ীদের ঋণ না দিয়ে ব্যাংকগুলো কেবল সরকারি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগে ঝুঁকে পড়ে। হঠাৎ করে ক্ষমতাশীল হয়ে ওঠা কোনো শ্রেণীর সম্পদ ও ব্যাংক হিসাবে টাকা বেড়ে যাওয়ার ঘটনা
অস্বাভাবিক নয় বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমদ চৌধুরী। বণিক বার্তাকে তিনি বলেন, ১.৫ দশক পর দেশে ক্ষমতাসীন দল ও ক্ষমতার কেন্দ্রে পরিবর্তন এসেছিল। তখন একেবারে নতুন কিছু মানুষ ক্ষমতাসীন হয়েছিলেন, তাদের অনেকে এখন ব্যবসা বাণিজ্যে নাম লিখিয়েছেন। ব্যাংকে কোটি টাকার ব্যাংক হিসাব এতটা বেড়ে যাওয়ার পেছনের কারণ হিসেবে এই ঘটনাকে উড়িয়ে দেওয়া যাবে না। সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে দেশে কোটি টাকার বেশি থাকা ব্যাংক হিসাবের সংখ্যা ২১% বৃদ্ধি পাওয়ার বিষয়ে মতামত জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশ ব্যাংকের দেয়া এ তথ্য সত্য হয়ে থাকলে এটি নির্মোহ বিশ্লেষণ ও তদন্তের দাবি রাখে। প্রশাসন ও বাংলাদেশ ব্যাংকের এ বিষয়ে তদন্ত করা উচিত।